আমি রেডি প্রশ্ন নিয়ে। হ্যাঁ, জিজ্ঞেস করবো? আমি প্রশ্ন নিয়ে রেডি। হ্যাঁ, হ্যাঁ। ওই গতকালের যে একটা ছোঁয়া আলোচনা হয়েছিল সেটাই আর কি। ওই পজিটিভ এনার্জি আর নেগেটিভ এনার্জি। আমি বহুজনকে, বহু মানুষকে, বহু জায়গায় তর্ক বিতর্ক হুম করতে শুনেছি। নিজেও ছিলাম ইনফ্যাক্ট, মানে শ্রোতা হিসাবে। যেহেতু উত্তর ছিল না সেহেতু আমি উত্তর দিতে পারিনি। তো বহু লোকের বক্তব্য হচ্ছে যে আমাদের এই ব্রহ্মাণ্ডে কোনো না কোনো এক শক্তি অবশ্যই আছে, যেটাকে ওরা এনার্জি হিসাবে বলছে, পজিটিভ এনার্জি। সেই শক্তি পজিটিভ এনার্জি বলতে ওই আমাদের ভগবান, দেব দেবী ইত্যাদি, ওই পার্টটাকে। আবার কেউ তখন তাকে পাল্টা প্রশ্ন করছে, ঠিক আছে আমি মানলাম যে পজিটিভ এনার্জি আছে, তাহলে পজিটিভ থাকলে তাহলে নেগেটিভ এনার্জিও আছে। তার মানে দেব দেবী ভগবান থাকলে নিশ্চয়ই ভূত আত্মা, প্রেত ইত্যাদি ইত্যাদি এরাও আছে। বুঝেছো? তো এইটা নিয়েই আমার মনে অনেক দিন ধরেই এই প্রশ্নটা, যে আদৌ তার মানে পজিটিভ এনার্জি যদি থেকে থাকে তাহলে তো নেগেটিভ অবশ্যই আছে। তো এটাই আর কি আমার জানার খুব ইচ্ছা, যে ব্যাপারটা যদি তুমি একটু বলো। দেখ, ব্যাপারটা হচ্ছে যে তুই যেটা বললি, দেব দেবী এগুলো হচ্ছে পজিটিভ এনার্জি। তাহলে হুম। পজিটিভ এনার্জি হোক আর যাই হোক, সবার আগে একটা জিনিস বুঝতে হবে এর উল্টোটা কি। দেবতা, যাকে আমরা শর্ট ফর্মে দেব বলছি, তাই তো? হুম। হুম। দেবতাদের উল্টোটা কি হয়, অপোজিট ওয়ার্ড কি হয়? ভূত প্রেত পিশাচ, স্কন্দকাটা, পেতনি, এগুলোকে বোঝায় না। ঠিক আছে, দেবতাদের উল্টো দিকটা হচ্ছে তোর অসুরা। দেবতাদের যদি উল্টো দিকটা মানে অসুর। অপোজিট, হ্যাঁ, অসুর। এবারে তুই হয়তো বলতে পারিস যে এটাও তো কল্পনা, যদি অসুর থাকতে পারে তাহলে ভূত থাকবে না কেন? তা আমার কাছে বক্তব্যটা এটাই, যে আমি জানি যে দেবতারা আহ রক্ত মাংসের শরীরে এই পৃথিবীতে একটা সময় হেঁটে চলে বেরিয়েছে। কবে হেঁটে বেরিয়েছে সেগুলো আচ্ছা। আমি হয়তো বলতে পারবো না, কারণ আমার কাছে সেই প্রমাণ নেই। হয়তো কোনো একদিন সায়েন্স বলতে পারবে। কিন্তু আমি জানি যে দেবতারা ছিল এই পৃথিবীতে। ঠিক আছে, যেরকম ধরে নে রাম হলো, কৃষ্ণ হলো, এদেরকে তো আমরা দেবতা হিসেবে। আবার এখানেও একটা ব্যাপার চলে আসে, অনেকে বলে যে কৃষ্ণ ভগবান, অনেকে বলে কৃষ্ণ দেবতা। তফাৎটা কি? মানে অনেকের ধারণা আছে তো, যে অন্য অন্য সম্প্রদায়ের লোক বলে যে না, হ্যাঁ, কৃষ্ণ হ্যাঁ। কৃষ্ণ হলো ঠাকুর। আমাদেরকে একদিন একটা এপিসোড নিয়ে করতে হবে, যে এই যে ঠাকুর, দেবতা, ভগবান, ঈশ্বর, তারপরে কি, পরমাত্মা, এই বিষয়গুলো নিয়ে একদিন একটা প্রোগ্রাম করে বলতে হবে। যদি মানে দর্শক, ডিফারেন্স। হ্যাঁ, যদি দর্শকরা কমেন্টে জানতে চায় তবেই এটা নিয়ে এপিসোড করে আমার মনে হয় লাভ আছে, তবে করা যেতে পারে। তো এই যে কৃষ্ণকে নিয়ে এত দ্বন্দ্ব, আচ্ছা। হ্যাঁ, তো আমার মনে হয় কৃষ্ণ ব্রহ্মের স্বরূপ দেখতে পেয়েছিল বা ব্রহ্ম ছুঁয়েছিল। এবারে আমাদের ধর্মগ্রন্থে একটা বাক্য আছে, সেখানে বলা হয় অহম ব্রহ্মাস্মি। তো কৃষ্ণ সেই কথাটা নাও যদি বলে থাকে অহম ব্রহ্মাস্মি, তাহলেও তিনি যখন মানে বিশ্ব দর্শন করিয়েছিলেন, বা তা তিনি নিজেকে যেইভাবে ব্যাখ্যা করেছেন, তার থেকে এটাই বেরিয়ে আসে যে ব্রহ্ম কাকে বলে, ব্রহ্ম জ্ঞান তার হয়ে গেছিল। তাহলে ব্রহ্ম জ্ঞান যার হয়ে যায়, সে অন্তত এটুকু তো নিশ্চিন্তে বলা যায় যে সে ব্রহ্মতুল্য, এবং ব্রহ্ম হচ্ছে হাইয়েস্ট। তাহলে আমরা কি জানতাম যে ব্রহ্ম হচ্ছে নির্গুণ নিরাকার, তা তাকে আমরা হুম। কল্পনা করতে পারি না, ধরাছোঁয়ার বাইরে। আবার এটাও বলা হয়েছে যে ব্রহ্ম সাগুণ সাকারও রূপেও পাওয়া যায়, কিন্তু সাগুণ সাকার কিন্তু ব্রহ্মের অংশ, পরম ব্রহ্ম নয়। যেরকম ধর, বলতে চাইছি এটাই, যে সূর্য তো আমাদের থেকে কয়েক মিলিয়ন লাইট ইয়ার্স দূরে রয়েছে। হুম। 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 ঠিক আছে, কিন্তু যে সূর্য রশ্মিটা আমরা পাচ্ছি সেটা তো সূর্য থেকেই আসছে। তাহলে সূর্য রশ্মিটা তো সূর্য নয়, কিন্তু সূর্যরই একটা অংশ। আমি বোঝাতে পারছি হুম। কি বললাম?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মানে সূর্য রশ্মি ছাড়া আবার সূর্য হবে না, সেটা তার ধর্ম। যেদিন সূর্য থেকে সূর্য রশ্মি হুম, বেরোনো বন্ধ হয়ে যাবে, সেদিন কিন্তু সূর্যটা আর সূর্য থাকবে না। যেদিন সূর্য আলো দেবে না, সূর্য রশ্মি বা সূর্য হুম, ছটা বেরোবে না, সেদিন আর সূর্য সূর্য থাকবে না। সেদিন কিন্তু সূর্য একটা ডেড হুম, প্ল্যানেট ঠিকই। হয়ে যাবে, ঠিক আছে, ডেড স্টার হয়ে যাবে, নট প্ল্যানেট। তো সেই হিসেবে দেখতে গেলে সবকিছুতেই ব্রহ্ম আছে, যেটা আমরা জানি, যে একটা লিভিং থিং হোক আর নন লিভিং থিং হোক, যাই হোক না কেন, তার মধ্যেই ব্রহ্মের বাস। যেরকম তোর মধ্যে ব্রহ্ম আছে কিন্তু তুই উপলব্ধি করতে পারিসনি, আমার ভেতরেও ব্রহ্ম আছে, আমি উপলব্ধি হুম, করতে পারিনি হয়তো সেভাবে। তো এই কথাটা আসছে কেন? কারণ আমরা প্রত্যেকেই ব্রহ্মেরই অংশ, কিন্তু আমরা কেউ ব্রহ্ম নই। তুই, তোর আমার মতন সাধারণ মানুষ তো ব্রহ্ম কল্পনাও করতে শিখিনি এখনো। আর কল্পনা দিয়ে ব্রহ্মকে ধরাও যায় না, বোঝাও যায় না। কিন্তু কৃষ্ণকে তার ভাগবত গীতায় যেভাবে কৃষ্ণ নিজেকে ব্যাখ্যা করেছে, তার থেকে এটুকু বোঝা যায় যে উনি পরম ব্রহ্ম কাকে বলে উনি জানেন, মানে উনি ছুঁয়েছেন সেই 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 মাত্রাটা ছুঁয়ে এসছেন উনি। তো সেখানে এটা বলা খুব সহজভাবেই যায় যে উনি পরম ব্রহ্মের অংশ। তো আমি এটা বলছিলাম যে দেবতা, তো তাকে আমি তো দেবতা বলছি না, তাকে তো আমি ভগবানের জায়গা দিচ্ছি। যে যে পরম ব্রহ্মকে ছুঁয়ে এসছে, বা যার ব্রহ্ম সম্পর্কে পুরো সম্পূর্ণ জ্ঞান রয়েছে, তাই না? তো তিনি তো আমাদের পৃথিবীতে সশরীরে ঘুরে বেরিয়েছেন, এটুকু তো মানছি আমরা, হুম, তাই না? তার প্রমাণ রয়েছে দ্বারকাতে, যেটা ডুবে রয়েছে, যে শিপিং পোর্টটা যেটা জলের তলায় চলে গেছে। তো যাই হোক, তাহলে দেবতা আমি স্বীকার করছি যে দেবতারা পৃথিবীতে ঘুরে বেরিয়েছে। এবং দেবতার উল্টো কি বললাম? দেবতার উল্টো কিন্তু ভূত পেতনি শাকচুন্নি স্কন্দকাটা এই এইসব বোঝায় না। দেবতার উল্টো বলতে বোঝায় অসুর। এবারে তাহলে বলতে হয় যে তাহলে কি অসুরও সত্যি? হ্যাঁ, সত্যি। যাদের আসুর সম্পর্কে জানার ইচ্ছে আছে, তারা বেশি নয়, গুগলে একটু সার্চ করে দেখুক, অসুরীয় সাম্রাজ্য বা আসারিয়ান এম্পায়ার। আসারিয়ান এম্পায়ার, এটা একটু গুগলে সার্চ করলেই তারা পেয়ে যাবে। অসুরদের, যাকে আমরা এখন বলছি ইরান, যেই জায়গাটাকে বলছি, তাহলে ইরানের ওইখান থেকে আরম্ভ করে আসরিন এম্পায়ার একটা সময় ছিল। তাহলে তার মানে কি, অসুর বলে একটা জাতি, আমি কিন্তু অসুর খারাপ ভালো বলছি না, যেহেতু আমরা দেবতাদের পুজো করি, তাহলে তার হুম, 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 অপোজিটকে ধরতে গেলে অসুর শব্দটা দাঁড়ায়, যেহেতু দেবতারা সবসময় অসুরদের সাথে লড়াই করে এসছে। যেরকম কিছু বছর ঠিকই। আগেও আমরা পেতাম কি, ম্লেচ্ছ। ম্লেচ্ছ কথাটা এখন উঠে গেছে, কিন্তু স্বাধীনতার সময় পর্যন্ত বা আমার ঠাকুরদার আমল পর্যন্ত, বা আমার জেঠুকেও আমি বলতে শুনেছি এই শব্দটা ম্লেচ্ছ। ম্লেচ্ছ মানে কি, যারা, ম্লে- হ্যাঁ, ম্লেচ্ছ কি বলে? ম্লেচ্ছ? হ্যাঁ, ম্লেচ্ছ। ময়লায় একার ছয় ছয় ওকার, ম্লেচ্ছ। ম্লেচ্ছ কাদেরকে বলা হচ্ছে? এই যে ব্রিটিশ সৈন্যরা, এদেরকে আমরা ম্লেচ্ছ বলে জ্ঞান করতাম। ম্লেচ্ছ, ম্লেচ্ছ মানে যাদের, মানে আমিষ নিরামিষের কোনো ভেদ নেই, আষ্টে জিনিসের মধ্যে কোনো ভেদ নেই, জুতো পরে ঘরের ভেতরে ঢুকে যাবে, এঁঠো খেতে তাদের কোনো মানে বাদ বিচারের প্রয়োজন হয় না। এটা বিচার নেই। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, তো এদেরকে আমরা বলতাম ম্লেচ্ছ। তো সবকিছুরই একটা অপোজিট করতে হবে, মানে সেটা একটা কাল্পনিক ভূত প্রেত বানিয়ে দিলাম তা নয়। তো যাই হোক, এখান থেকে এটা বোঝা গেল যে দেবদেবীকে আমরা যখন পুজো করছি, তাদেরকে যদি আমরা পজিটিভ বলে ধরছি, তাহলে তার উল্টোটা ভূত পেতনি তার মানে নয়, তা, নেগেটিভটাকে আমরা অসুরকে বলতে পারি। হ্যাঁ, তার মানে আমরা নেগেটিভকে অসুর বলছি, নেগেটিভ এনার্জি নয়। এনার্জি কার? এনার্জি, দেখ আজকে বিভীষণও তো রাক্ষস বংশেই জন্মেছিল, তাই না? আজকে রাবণ, রাক্ষসদের রাজা ছিল রাবণ, তো রাক্ষসের ঘরেই বিভীষণও জন্মেছিল। কিন্তু বিভীষণ কিন্তু রাক্ষসদের মতন ব্যবহার করেনি, বিভীষণ রামের সাপোর্টে এসেছিল। কেন? কারণ সে ধার্মিক ছিল, অন্তত হওয়ার চেষ্টা করেছিল ধার্মিক। শাস্ত্রে আমরা সেটাই পড়ি। তাহলে চারিত্রিক গুণগুলো আমাদেরকে, আমরা অসুরিক হব, মানে আসরিক আমাদের মধ্যে প্রবৃত্তি থাকবে বা রুচি থাকবে, নাকি আমাদের ভেতরে দৈবিক রুচি থাকবে, সেটার মাত্রা ঠিক করে।
যে যার ভেতরে পশুর মনোভাব, সে মানুষের রূপটা তার থাকলেও সে পশু, তাই না? তো এইভাবে আমরা ভাগগুলো করি। একদম। তাহলে প্রথম তুই যেটা বললি সেটার ব্যাখ্যাটা ক্লিয়ার হলো, যে দেবতা আছে। হুম হুম হ্যাঁ হুম আছে। হুম হুম। এবারে দেবতা যদি থাকে, তার উল্টো দেবতাকে যদি আমি ধরি পজিটিভ এনার্জি, তাহলে তার উল্টোটাও থাকতে হবে। হ্যাঁ থাকতে হবে, কিন্তু তার উল্টোটা স্কন্দকাটা নয় বা ব্রহ্মদত্তী নয়, তার উল্টোটা হচ্ছে অসুর বা রাক্ষস। আচ্ছা। ঠিক আছে, রাক্ষস কাদেরকে বলছি? ক্যানিবলস, যারা মানুষের মাংস খেত, এখনো খায়। এখনো বেশ কিছু জায়গা আছে, আমাদের দেশে নেই, কিন্তু পৃথিবীতে এমন বহু জায়গা আছে যেখানে মানুষের রক্ত মানে মানুষ মানুষ মানুষকে খায়, আছে। অস্ট্রেলিয়ার বেশ কিছু জায়গায়, মোস্ট প্রবাবলি আমি গল্পে শুনেছিলাম, সত্যি মিথ্যে জানি না। কারণ অস্ট্রেলিয়া বলবো, তারপরে আমাকে চেপে ধরবে যে তুমি জানো, সত্যিকারের দেখেছো। তো হুম হুম শোনা ব্যাপার। তো যাই হোক, তো যেটা বলছিলাম, প্রথম প্রথম লাইনটা বুঝিয়ে দিলাম। এইবারে দেখ, এই যে প্রবৃত্তি, নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি, এর আগের দিন তোকে মন্দিরের ব্যাপারটা বলেছিলাম। ঠিক আছে, বিভিন্ন এবার, আচ্ছা মন্দিরগুলোতেই না গিয়ে আমি আরেকটুখানি বলি যে নেচারে এনার্জি আমরা কিভাবে বুঝি। নেচারে বুঝি যেরকম দেখ, সূর্য থেকে যে আলোটা পাচ্ছি সেটা কিন্তু এক ধরনের এনার্জি, তাই না? হুম হুম যে সমুদ্রের মানে সি লেভেলের থেকে অভ্যস্ত, মানে সমুদ্রের কাছাকাছি থেকে যে অভ্যস্ত, তাকে যদি তুই কেদারনাথে নিয়ে যাস, তার কিন্তু শরীরে একটা অস্বস্তি হবে। কারণ যেহেতু অল্টিটিউডটা অনেক হাই, সে অক্সিজেন পাবে না। ঠিক আছে, এটাও কিন্তু এক ধরনের এনার্জি যেটা তোর শরীরে প্রতিক্রিয়া করছে। আবার যে তোর মানে অনেক হাই অল্টিটিউডে থেকে অভ্যস্ত, সে যদি তোর দীঘা বা পুরীর অঞ্চলে যায়, তাহলে তার আবার অন্যরকম শরীরে একটা রিয়াকশন হবে। তো এইগুলো কি তার মানে, বাহ্যিক বাইরের যে এনার্জি গুলো রয়েছে, বা চাপ বল, এই যে গ্র্যাভিটেশনাল পুল, এটাও তো এনার্জি। যে হুম নিউটন যেটা বলে, উপরে ছুড়লে পরে আপেলটা নিচে পড়ছে, এটাও তো একটা এনার্জি। আমরা যে হাট হেঁটে চলে বেড়াচ্ছি পৃথিবীর বুকে, উড়ে চলে যাচ্ছি না মহাশূন্যে, সেটাও তো একটা এনার্জি। তো এই এনার্জি গুলোর সাথে কিন্তু ভূত প্রেতের তুলনা করতে যাস না। ঠিক আছে, তাহলে ব্যাখ্যাটাই ভুল হয়ে যাবে। এইবারে দেখ, এই যেরকম ধর চাঁদের বা আমাদের যে পৃথিবীর রোটেশন, রোটেশন অ্যান্ড রেভলিউশন, চাঁদের যে রোটেশন, এর থেকে আমাদের যে জোয়ার ভাটা হচ্ছে, দেখ কত বড় বড় মানে মানে নদীতে তোর জোয়ার ভাটা হচ্ছে, এগুলো তো এনার্জির জন্যই হচ্ছে। যে ধরনেরই এনার্জি হোক, হচ্ছে তো, একটা প্রেসার হোক, এনার্জি হোক, তার হুম হুম। ফলেই তো এগুলো হচ্ছে। তাহলে একটা অত বড় নদীতে যদি জোয়ার ভাটা করতে পারে, তাহলে আমাদের শরীরেও তো জল রয়েছে, সেখানে আপ ডাউন কিছু হবে না? সেখানে কোনো পরিবর্তন বা সেখানে তার কোনো প্রভাব পড়বে না? হুম। অবশ্যই পড়বে। আমি এগুলোকে অস্বীকার করছি না। ঠিক আছে, এবং যেমনি অমাবস্যা রাতে অনেকের বাতের ব্যথা বেদনা এগুলো সব বেড়ে যায়। হ্যাঁ, এগুলো দেখ অনেক, সবকিছু তো সায়েন্স দিয়ে প্রমাণ করা যায় না, কিন্তু যায়। সব থেকে সহজ উদাহরণ, ধরে নে 5 দিন যদি বৃষ্টি হয় টানা, যদি রোদ না ওঠে, তোর ভালো লাগবে? না, স্বাভাবিকভাবে হ্যাঁ, একটা কেন ভালো? লেথার্জিক কাজ করবে, নেগেটিভ একটা নেগেটিভ মাইন্ডসেট হয়ে যাবে, মন মরা, ভালো হ্যাঁ, লাগছে না। হ্যাঁ, এটা শুধু তোর একার নয়, এটা সকলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাহলে বাইরের যে এনার্জি গুলো, এই যে এনার্জি গুলো, এইগুলোর একটা প্রভাব আমাদের শরীরে অবশ্যই পড়ে। কিন্তু তুই যেই সেন্সে হুম বলছিস নেগেটিভ পজিটিভ এনার্জি আমাদের ভেতরে, মানে আমাদের মানসিক ব্যাপার, যে এই ছেলেটা খুব নেগেটিভ, এই ছেলেটা খুব পজিটিভ, এটার ব্যাখ্যা কিন্তু অন্য রকমের। এই ছেলেটা নেগেটিভ মানে এর ভেতর থেকে আমি কোনো পজিটিভ জিনিস, মানে ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ কাকে বলে? গঠনমূলক কিছু আমি দেখতে পাচ্ছি না। যখনই গঠনমূলক কোনো কিছু কারোর মধ্যে দেখতে আমরা পাই না, তাকে আমরা কি বলি? নেগেটিভ। আর যখনই তার মধ্যে একটা গঠনমূলক ব্যাপার রয়েছে, সেটা হাসি ঠাট্টাও হতে পারে, হাসি ঠাট্টাও কিন্তু আর একটা মানুষকে হাসাতে পারে। একজন মানুষ হাসছে, তাহলে তার সঙ্গে যদি আরো 5 জন থাকে, তাদের ভেতরেও কিন্তু সেটা ছোঁয়াচ মানে ছোঁয়াচে অসুখের মতন ছড়ায়। আবার একটা মানুষ যদি সবসময় মুখ বেজার করে বসে থাকে, তাহলে সেটাও কিন্তু তার পারিপার্শ্বিকের, উম, তার আশেপাশের মানুষগুলোর মধ্যে হুম। ছড়ায়।
তাহলে এইটাকে আমরা বলছি নেগেটিভ পজিটিভ। বোঝা গেল? এইবারে একটা মানুষ নেগেটিভ হয় কেন, তাহলে সেটা একটুখানি দেখা দেখা যাক। এটুকু বোঝা গেল তো যে বাইরের নেগেটিভ পজিটিভ হুম এনার্জি হুম আমাদের শরীরে। সেই জন্য দেখ আমরা কেদারনাথ যাচ্ছি বা জ্যোতির্লিঙ্গতে যাচ্ছি, বিভিন্ন জ্যোতির্লিঙ্গতে, ঠিক আছে? জঙ্গলে গেলে পরে মন ভালো হয়ে যাচ্ছে, পাহাড় দেখলে মন ভালো হচ্ছে। আবার সব জায়গায় মন ভালো হচ্ছে না, দেখবি অনেক জায়গায় মন মানে ইরিটেটেড হয়ে যায়, রাগ বেড়ে হুম হুম যায়। হুম। এগুলো হবেই, কারণ এক একটা জায়গার এনার্জির প্রভাব তোর উপরে ফেলবে। এবং এর জন্যই আমাদের মনের এই ভাবগুলো, ভাবের পরিবর্তনগুলো হয়। এবারই আসি ভেতরের, ঠিক আছে, ভেতরের দিকের কথাটায় আসি। এই যে তুমি বললে কিছু জায়গায় গেলে ভালো লাগে আর কিছু জায়গায় গেলে খারাপ লাগে, তো এই জায়গা বিশেষে মানে এটা এটা ঠিক বুঝতে পারলাম না। তাহলে জায়গা বিশেষে কি এমন চেঞ্জেস হলো? ওখানেও রোদ আছে, এখানেও রোদ আছে, ওটাও পাহাড় এটাও পাহাড়। ওই পাহাড়ে গেলে আমার খুব ভালো লাগে, এই পাহাড়ে আসলে মন খারাপ হয় বা অতটা ভালো লাগে না, ঝিমিয়ে পড়ি। এইখানে কি ডিফারেন্সেসটা আসছে? দেখ এইগুলো তো গবেষণার বিষয়। এখানে ডিফারেন্সটা এটাই আসছে যে দেখ সবই পাহাড়, কিন্তু এক একটা পাহাড়ে এক এক রকম এনার্জি কাজ করে। ঠিক আছে, যেরকম কৈলাস পর্বত, সেখানে একটা অন্যরকম শুনেছি, সেখানে একটা হুম আধ্যাত্মিক হুম এনার্জি কাজ করে। ঠিক আছে। আবার তুই যদি যীশু খ্রিস্টকে যেখানে ক্রুসিফাই করা হয়েছিল, স্কাল মাউন্টেন, হুম সেখানে যারা খ্রিস্ট ধর্মের লোক তারা সেখানে গেলে পরে তারা একটা অন্যরকম এনার্জি পাবে। ঠিক আছে। আবার অন্য আর একটা পাহাড়ে গেলি, সেখানে দেখবি তোর রাগ লাগছে, কেউ কিছু বললে পরেই তোর সেটা আর ভালো লাগছে না, সহ্য হচ্ছে না, সেটাও একটা পাহাড়। তো এই এক একটা জায়গা আমাদের শরীর এবং মনের ওপরে একটা প্রভাব ফেলে, আমি সেটা বলার চেষ্টা করছি। কেন ফেলে আচ্ছা। সেটা তো আমি জানি না, কারণ তাহলে আমাকে ঋষি হয়ে যেতে হবে, এবং সেটা টোটালি একটা আলাদা সাবজেক্ট। দেখ আমাদের আমাদের হিন্দু ধর্মে প্রচুর ঋষি আছে, কিন্তু দেখবি প্রত্যেকটা ঋষি কিন্তু এক একটা স্পেশাল সাবজেক্ট নিয়ে গবেষণা করেছে। এই যে ঋষি, হুম একজন ঋষি কিন্তু জ্যোতিষ বা শ্রীবিদ্যা বা সাউন্ড নিয়ে খেলা বা এই ধর দিক নির্ণয় করা, সব ব্যাপারে বা জিরো আবিষ্কার আবিষ্কার করা, সব কিন্তু এক ঋষির দ্বারা নয়। তো এগুলো বলছি আমি ডিফারেন্ট ট্রেড, আলাদা আলাদা ট্রেড। যে এই নিয়ে গবেষণা করবে সে বুঝতে পারবে যে এখানে কি ধরনের এনার্জি কাজ করে, ওখানে কি ধরনের। তুই হুম হুম সামান্য দেখ না, ধাপায় গেলে পরে যেখানে মরা ঠরা ফেলে আছে, সেখানে গেলে পৃথিবীর হুম কারোর মন ভালো থাকে না, তাই না? তো কেন হচ্ছে? কারণ সেই 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 জায়গাটা আমাদের উপরে একটা, আমাদের ভেতর থেকেই একটা না 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 সৃষ্টি করে, যে যেই যিনি কোনো কিছুই ভাল লাগছে না সেই জায়গাটায়। যেখানে দেখবি ময়লা আবর্জনা যেখানে ঢিবি করে রাখা হচ্ছে, আমাদের সেই জায়গাগুলো পছন্দ হয় না। দুর্গন্ধ আমরা নিতে পারি না। একটা রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে ড্রেনের গন্ধ নাকে এলো, মেনে নিতে পারলাম না, যে এত সুন্দর জায়গাটা দেখো ড্রেনটা পরিষ্কার করে না, বলবে লোকে, এটা তো স্ট্রাইক করবে মাথায়। তো হ্যাঁ, তার তো বিভিন্ন, একটা ইম্প্যাক্ট পড়েই, তার তো একটা হ্যাঁ, ইম্প্যাক্ট পড়েই। তো এইগুলো হচ্ছে বাইরের জিনিস। এবারে অনেকটা সময় চলে গেল বাইরের জিনিস বোঝাতে গিয়ে। তো যেটা এর আগের দিন আমি এর আগের ভিডিওটাতেই বলেছি, যে আমিষ নিরামিষের ভিডিওতে, যে এইগুলো আগেকার দিনে লোকেরা জানতো বুঝতো, সেই জন্য তারা যে পুরনো আদি যে মন্দিরগুলো আছে সেগুলো সৃষ্টি করেছিল এমন এমন জায়গায়, যেখানে একটা মানুষ কোনো না কোনো দিক থেকে উম, একটা ভালো প্রভাব, ভালো একটা মানে আ, প্রভাব মানে কি, সেটা মন হতে পারে, সেটা হৃদযন্ত্র হতে পারে, সেটা আমাদের স্টামাক হতে পারে, তলপেট হতে পারে, বিভিন্ন জায়গায় সেটা একটা প্রভাব ফেলবে। তো বহির্জগৎ তো আমার খুব একটা বিষয় নয়, আমার মেন বিষয় হচ্ছে অন্তর্জগৎ। তাহলে অন্তর্জগতে এবারে আসা যাক, একটুখানি আমি বলে নিই যে একটা মানুষ কেন নেগেটিভ হয়। আমি এটা এর আগের দিনও বলেছি, ব্যাপারটা ঘুরে ফিরে সেখানেই যাবে। যেদিন আমি দুশ্চিন্তা বা দুশ্চিন্তা থেকে মুক্ত হুম কিভাবে হুম হুম হতে হয় সেই ভিডিওটাতে আমি বলেছি, যে দেখ আমাদের শরীরে হচ্ছে সব মেনলি কেমিক্যাল খেলা করে, বিভিন্ন কেমিক্যালস চলে তো। তাহলে এই হুম কেমিক্যালস হুম। গুলো যখনই ইমব্যালেন্সড হয়ে যায়, ইমব্যালেন্স মানে সামঞ্জস্যটা হারিয়ে ফেলে, তখনই আমাদের শরীর বা মনে অসুস্থতা দেখা দেয়। দেখবি একটা গর্ভবতী মা
দেখবি হঠাৎ রেগে যাচ্ছে, হঠাৎ হাসছে, মানে তার মুড সুইং হচ্ছে মারাত্মক। দেখেছিস কখনো লক্ষ্য করে? না, খেয়াল করিনি। খেয়াল করবি তাহলে বুঝতে পারবি। সে কিন্তু সাধারণ থেকে একটু বেশি সেন্সিটিভ হয়ে যায়, চট করে রেগে যাওয়া, বা আজকে খাবো না। যে মানুষটা কোনোদিনও রেস্টুরেন্টে যেতে চায় না, সে হয়তো বললো চলো না আজকে একটু বাইরে বেরিয়ে খেয়ে আসি ভালো মন্দ। এবারে রেস্টুরেন্টে গেল, দূর খাবার ভালো না, ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসলো, মানে রেগে গেছে। ঠিক আছে, মানে খুব তাড়াতাড়ি মুড পরিবর্তন হয়। এগুলো অধিকাংশ মহিলার মধ্যেই হয়। ঠিক আছে, তো এটা হয় কেন? কারণ হরমোনাল চেঞ্জ যেগুলো আসে প্রেগনেন্সির সময়, তার থেকে হয়। তো এটা হচ্ছে প্রমাণ, যেটা আমি বলছি তার প্রমাণ হিসেবে আমি বোঝানোর চেষ্টা করলাম। এবারে আমরা তো আমাদের মানে নর্মাল একটা মানুষের শরীর দেখে তো বোঝা যায় না যে তার ভেতরে হরমোনাল চেঞ্জ কোথায় হচ্ছে বা কেন হচ্ছে। এবারে দেখবি অনেক মহিলা রেগে যায় খুব তাড়াতাড়ি, বা শরীরে তো জোর আছে কিন্তু সব সময় মনে হবে ঘুমিয়ে থাকি ঘুমিয়ে থাকি, দিনকে দিন ফুলে যাচ্ছে বা চেহারা ভারী হয়ে যাচ্ছে। এটা কিসের কিসের সিমটম? বেশি পজিটিভ এনার্জি হয়ে যাচ্ছে। আমি যদি বলি, আমাকে কেউ কিন্তু ভুল প্রমাণ করতে পারবে না, কেন বলতো? কারণ সেই ধরনের মহিলা যদি থাইরয়েড টেস্ট করাস, থাইরয়েড যেটা এইখানের থেকে সিক্রিট করে, তাহলে দেখা যাবে হুম, হুম, হুম। তার থাইরয়েডটা পরিমাণটা বেশি, মানে সিক্রিশনের পরিমাণটা বেশি হচ্ছে। সেই জন্যে তার, সে না খেলেও সে মোটা হয়ে যাচ্ছে, সে রাগারাগি বেশি করছে, রেগে গেলে তাকে কন্ট্রোল করা যাচ্ছে না। সে নিজে বুঝতে পারছে যে আমি রেগে যাচ্ছি, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এই এই ব্যাপার, কোনো সময় কোনো কাজ করতে ইচ্ছে করছে না, দূর পরে করব পরে করব থাক। এই ব্যাপারগুলো আমি কিন্তু এগুলো দোষের বলছি না, এগুলো একটা সমস্যার কথা বলছি। তাহলে আমরা বাইরে থেকে দেখলে ভাববো যে এই মানুষটা নেগেটিভ, যে কি রে বাবা, সব সময় খাচ্ছে দাচ্ছে আর ঘুমাচ্ছে আর লোকের হুম, সাথে হুম। ঝগড়া করে বেড়াচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা নেগেটিভ বললেও তার অ্যাকচুয়ালি এইখানে যে হরমোন সিক্রিশনটা হচ্ছে গ্ল্যান্ডে, সেটা কিন্তু ইমব্যালেন্সড পেতে, মানে সাধারণের তুলনায় বেশি হচ্ছে। সেই জন্য সে কিন্তু ওইভাবে রিয়্যাক্ট করছে। তাহলে আমরা যা কিছু করছি, আমরা হাসলেও তার পেছনে একটা কেমিক্যাল বা রাসায়ন কাজ করছে, আমরা কাঁদলে পরেও তার পেছনে একটা রাসায়ন কাজ করছে। তো আমাদের যে যা কিছু ইমোশন, সব কিন্তু একটা রাসায়নিক প্রক্রিয়া প্রতিক্রিয়ার জন্য হয়ে থাকে। বোঝাতে পারছি? যেমন ঘুমটা। হ্যাঁ, হ্যাঁ, যেমন ঘুম। হ্যাঁ যে যেরকম, কেমিক্যাল হচ্ছে মেলাটোনিন। হ্যাঁ যেরকম ধর মেলেটোনিন, মেলেটোনিন কি, যে তোর যদি মেলেটোনিন কম বেরোয় শরীর থেকে, মেলেটোনিন যদি না বেরোয়, তাহলে দেখবি তোর ঘুম হবে না, রাতের পর রাত জেগে থাকবি, একটা সময় গিয়ে বলবি ইনসomniয়ায় চলে যাচ্ছে। শুধু মেলাটোনিন বা শুধু একটা কেমিক্যালের জন্য এগুলো হয় না। কেউ আবার এটা যেন না ভেবে ভেবে নেয় যে শুধু একটা মেলে মানে একটা হরমোন দায়ী, অনেক ফ্যাক্টর থাকতে পারে। ঠিক আছে, কিন্তু মেলাটোনিন ইজ ওয়ান অফ দেম। অনেকগুলোর মধ্যে একটা মেলাটোনিনও বোঝায়। এবারে মেলাটোনিন কমে গেছে মানে তার ঘুম হওয়া বন্ধ হয়ে যাবে। এবারে মেলাটোনিনটাই কিন্তু আবার কনভার্ট হয়ে যেই সূর্যের আলো, মানে আমরা তো এখন সব আর্টিফিশিয়াল বাতিতে ঘুমানো অভ্যেস, মানে রাত জাগা অভ্যেস। মেলাটোনিনের নিয়ম কি, মেলাটোনিন আমাদের এইখানটা যখন অন্ধকার হয়ে যায় না, মানে এই জায়গাটা যদি কেউ চেপে দেয়, মানে কপালটা যদি চেপে দেয়, তাহলে দেখবি ঘুম চলে আসবে। মেলাটোনিন কখন বেরোয়? যেই সূর্য ডুবে গেল, সাধারণত দেখবি সব পশু পাখি ঘুমিয়ে পড়ে। দেখবি লক্ষ্য করে কোনো পশু পাখি কিন্তু ডাকাডাকি করে না, সবাই হুম, ঘুমায়। হুম। খালি রাত জাগা পাখি বা নিশাচর প্রাণী যারা রাতে শিকার করে তারাই জেগে থাকে, বাদ বাকি সবাই ঘুমায়। তো এটা কেন? কারণ মেলাটোনিনটা সূর্য ডুবে না, যাওয়ার পরে। আর এক জায়গায়, আর এক জায়গায় পাখি জেগে থাকে। সোনারপুরে স্টেশনে, বট গাছে প্রচুর ঝগড়া করে। রাত্রির 8টা, 9টা, 10টা। হ্যাঁ, কারণ কি, এটা শুধু সোনারপুর স্টেশনে নয়, এটা যে কোনো স্টেশনেই দেখতে পারবি। কেন? কারণ স্টেশনগুলোর পাশে তো হ্যালোজেন লাইট, বড় বড় লাইট জ্বলছে। এবারে সেইখানে যদি বট গাছ বা বড় অশ্বত্থ গাছ থাকে, তাহলে সেই অশ্বত্থ হ্যাঁ, গাছ বট গাছগুলো পাখিগুলো যায়, এবং তারা যতক্ষণ আলো পাচ্ছে ততক্ষণ ক্যাচর ম্যাচর করবে। মেলাটোনিন আসছে না তো তাদের এটা এমনকি শরীরে। আমাদের, না না, বুঝতে পেরেছি, এই আমাদের শেওড়াফুলি তো আছে বট গাছে। হ্যাঁ, হ্যাঁ, ওই কিচির বিচির কিচির বিচির রাত্রির থেকে, হ্যাঁ, সন্ধ্যে থেকে ওদের শুরু হলো। হ্যাঁ, এবারে চলবে অনেকক্ষণ চলে। কিন্তু তুলনামূলক ভাবে তুই একটা গ্রামে চলে যা যেখানে আলো নেই, সেখানে কিন্তু যেই সূর্য ডুবে হ্যাঁ, গেল হ্যাঁ, হ্যাঁ, অন্ধকার হয়ে গেল, সব কিচির মিচির বন্ধ। সে বাসা পাক আর হারিয়ে যাক, হ্যাঁ। কিচির মিচির করবে না। ঠিক আছে? তো
এটা হচ্ছে উদাহরণ। তাহলে মানুষেরও সেই মেলাটোনিনটা সিক্রিট হওয়ার কথা, কিন্তু এবারে আমরা সভ্য হয়ে গেছি না। তো আমাদের এখন 200 পাওয়ারের বাল্ব না জ্বললে পরে আমাদের ঠিক ভালো লাগে না। হ্যাঁ, পাওয়ারওয়ালা লাইট দরকার, নয়তো সেটার থেকেও আমাদের ডিপ্রেশন আসতে পারে অনেক সময়। খুব কম আলোতে যদি থাকি, সেটাও কিন্তু হ্যাঁ, আমাদের হ্যাঁ, মন হ্যাঁ। খারাপের একটা কারণ হতে পারে। কিন্তু একটা এফেক্ট কি, যে এই বেশি পাওয়ারের আলোতে থেকে 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 আমরা যে হরমোনটা যখন বেরোনোর দরকার তখন সেটা বেরোচ্ছে না। এবারে শুতে যাচ্ছি একটার সময়, তার আগে আমার 200 পাওয়ারের 3খানা লাইট জ্বলছিল ধরে নে, বা 100 পাওয়ারের 3খানা লাইট জ্বলছিল 100 ওয়াটের। এবারে সেই আলো থেকে হঠাৎ করে সব লাইট নিভিয়ে দিয়ে আমি ভাবলাম যে 15 মিনিটে ঘুমিয়ে পড়বো, ঘুম আসবে? ওটার তো টাইম লাগবে। এবারে আধ ঘন্টা শুলে হয়তো ঘুম আসবে, এই আধ ঘন্টার মধ্যে চলে গেলি তুই চিন্তার মধ্যে। এবারে মেলাটোনিন তখন এবারে ব্রেনটাকে কাজ, মেলাটোনিন সিক্রিট করলো, ব্রেন তখন হয়ে গেল কি গামা ওয়েভ। গামা ওয়েভ মানে কি, যখনই খুব চিন্তার মধ্যে চলে যাবি, র্যান্ডম চিন্তা, সেটা ব্রেনে হিট তৈরি করে, পা গরম করে দেয়, তখন আর ঘুম আসতে চায় না। ঠিক আছে, তো একটার সাথে একটা রিলেটেড। তো মেলাটোনিন হচ্ছে কি ঘুম পাড়ায়। মেলাটোনিনটাই এবারে যেই আবার সূর্যের আলো পেলো, সঙ্গে সঙ্গে দেখবি পাখিরা জেগে ওঠে, মানুষেরও জেগে ওঠার কথা। কেন? মেলাটোনিনটাই সেরোটোনিনে কনভার্ট হয়ে যায়, সেটা আবার হ্যাপি হরমোন। মেলাটোনিনও হ্যাপি হরমোন, যে আমার ঘুম ঘুম পাচ্ছে। সেরোটোনিন কি? এবার উৎসাহ, যে আমাকে এবার কাজ করতে হবে, কিছু একটা করতে হবে, কালকে এই জিনিসটা মানে অর্ধেক করে রেখেছি, আজকে কমপ্লিট করব, এই যে মানসিকতাটা, এটা দেয় হচ্ছে সেরোটোনিন। যে বেরিয়েই এবারে আমাকে যোগা ক্লাসে যেতে হবে, ব্যাডমিন্টন খেলতে হবে, এই উৎসাহগুলো কিছু করতে হুম। হবে, এটা নানান এটা কাজ। হ্যাঁ, হ্যাঁ। সেরোটোনিন দেয়। এবারে তোর মনে থাকবে আমি একটা বলেছিলাম, হাঁটতে হাঁটতে গান করতে হবে, বলেছিলাম তো। গান যারা করে হুম, তাদের ভেতরে অক্সিটোসিন আসে। অক্সিটোসিন, অক্সিটোসিন হচ্ছে কি আরেকটা হরমোন যেটা ব্রেনে ছাড়ে, সেটাও কিন্তু তোর ফিল গুড ফ্যাক্টর, মানে ভালো লাগা নিয়ে আসে শরীরের মধ্যে, যে ভালো লাগছে, আমার ভালো লাগছে। তো এটা কিন্তু গান যারা করছে, গান যারা সেধে যায়, রেয়াজ করে যায়, তাদের ভেতরে কিন্তু অক্সিটোসিন দেখা যায়। আবার যারা বডি বিল্ডিং করছে, তাদের ভেতরে ডোপামিন তৈরি হয়, ডোপামিন। তাহলে সেই ডোপামিন যখন হচ্ছে, সেটাও কিন্তু একটা ফিল গুড ফ্যাক্টর। দেখবি যারা 2 বছর টানা ব্যায়াম করছে, তারা ব্যায়াম কিছুতেই মিস করবে না। সে ঝড় হোক, বৃষ্টি হোক, বাদলা হোক, লাইট কেটে যাক, অন্ধকার হয়ে যাক, বন্ধ ডেকে দিক, সে ঠিক যাবে। সে যদি মানে জিমে যদি নাও যেতে পারে, সে বাড়িতেই অন্তত 4 বার উঠক বৈঠক করে নেবে, কিন্তু তাকে সেটা করতেই হবে, কারণ সে তো ডোপামিনটা মিস করছে, তার সেই ভালো লাগার ব্যাপারটা আসছে না ডোপামিনের অভাবে। হুম, তো হুম। আজকে একটুখানি মানে কেমিক্যালস, এগুলো হচ্ছে আর কিছুই না, এক একটা রাসায়নিক নাম এক একটা হরমোন বা এনজাইমের। তো এইগুলো কি করে, আমাদের শরীরে একটা ভালো লাগার সৃষ্টি করে। এবারে যখন আমরা এই ভালো লাগার হরমোনগুলোকে কমিয়ে দিই, সে যে কোনো কারণেই হোক না কেন, তখন কি হয়? তখন আমাদের খারাপ লাগার যে হরমোনগুলো, সেগুলো সৃষ্টি হয়। একটা মানুষ যখন খুব ডিপ্রেশনে রয়েছে বা মারা যাওয়ার আগে, যেটাকে ডেথ হরমোন বলা হয়, সেটা হচ্ছে কোর্টিজল। একটা মানুষ খুব ভয় পেয়ে আছে, ডিপ্রেশন, ভয়, আতঙ্ক, ফোবিয়া, ঠিক আছে, সব সময় ভয় পেয়ে পেয়ে থাকছে, বা কোনো কিছু তার ভাল লাগছে না, দেখবি তার মধ্যে কোর্টিজলের মাত্রাটা বেড়ে যাচ্ছে ধীরে ধীরে। এবং মৃত্যুর আগে দেখবি কোর্টিজল কিন্তু সেই মানুষটার শরীরে সব থেকে বেশি। তাহলে কোর্টিজলকে আমরা ধরে নিই হচ্ছে ডেথ হরমোন। তাহলে ভালো লাগার কিছু যেরকম হরমোন আছে, তেমনি খারাপ লাগারও কিছু হরমোন আছে। তাহলে এই হরমোনগুলো আমরা কিভাবে দৈনন্দিন জীবনটা যাপন করছি, তার উপরে নির্ভর করে। সেই জন্য বললাম এক্সারসাইজ প্রত্যেকের একটুখানি দরকার, প্রত্যেকের একটু খাটাখাটনি, হুম। শরীরটাকে একটু খাটানো দরকার। আবার এই দেখ, আবার ওই দিনে 4-5টা কাজ এমন করো যে তোর, যেটা তোমাকে তৃপ্তি দেয়। হ্যাঁ, মনটা ভালো রাখবে, ঠিক আছে। তো এই প্রত্যেকটা আমাদের যে ধর্মগুলো সৃষ্টি হয়েছে, ধর্মের মধ্যে যে বিভিন্ন জিনিস লেখা হয়েছে, তার পেছনে কিন্তু একটা সাইন্টিফিক কারণ আছে। সেই সাইন্টিফিক কারণটা যদি আমরা না দেখে এগিয়ে যাই, তাহলে আমাদের কাছে সেটা মানে আমাদের ধর্মটাও একটা অন্ধবিশ্বাসে পরিণত হবে। তো আমরা যে প্রত্যেকটা কাজ করছি, একটা ধর্ম যখন আমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছে এটা করতে হবে, তার পেছনে একটা কারণ আছে, কারণগুলো এইটা। এই যে আমি তোকে বললাম প্রত্যেকদিন হাঁটতে হবে, হাঁটতে হবে মানে কি, এই যে যতগুলো এই ডোপামিন বল, সেরেটোনিন বল, মেলাটোনিন বল, অক্সিটোসিন বল, এই সমস্ত জিনিস, ঠিক আছে, তোর নিজে থেকেই আবার
লেভেলে চলে আসবে, পরিপূর্ণ হয়ে যাবে, যদি তুই এক্সারসাইজ করিস প্রত্যেক দিন একটুখানি করে, সে যাই হোক। মানে আধ ঘন্টা একটু দৌড়ানো হতে পারে, আধ ঘন্টা একটু জোরে জোরে হাঁটা হতে পারে, আধ ঘন্টা একটু হাঁটছি, গান করছি প্রাণ ভরে, সেটা হতে পারে। ঠিক আছে। উম, জল ভরছি কুয়ো থেকে, রোজ হয়তো 5 বালতি ধরি, আজকে একটু 40 বালতি জল ঢাললাম। দরকার হলে পাশের বাড়িতেও একটুখানি দিয়ে দিলাম, তোমার ফুল গাছগুলোকে জল দাও, গাছের গোড়ায় জল দাও। মানে খাটাতে হবে শরীরটাকে, তাহলেই দেখবি এই পরিমাণ, এই যে ফিল গুড হরমোন গুলো, এগুলো আবার পরিপূর্ণ হয়ে যাবে। তুই আবার ক্ল্যারিটি পাবি, কি ভাবতে চাইছিস, কি করতে চাইছিস, সেই ক্ল্যারিটি গুলো পাবি। আর যদি শরীরটাকে আইডিয়াল রেখে দিস, খাটাচ্ছিস না, কোনো ব্রেনটাকে কাজ দিচ্ছিস না, দিনের পর দিন যখন এটা হয়ে যাবে, আর দিনের পর দিন শুধু ওই বসে বসে খালি ফেসবুকে আর ইউটিউবে টুই 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 করে যাবি না, ফেসবুকে একটার পর একটা রিল, একটা সময় আসবে যখন এই এই টুই টুইটাও আর ভালো লাগবে না, আর তখন নেমে আসবে হতাশা। কারণ সবকিছুরই তো একটা লিমিট আছে। এই টুই টুই করতে করতে একটা সময় তো তোর যে ভালো লাগার যে অ্যাড্রেলিনিন, এই দেখ অ্যাড্রেলিনিন আর একটা হরমোন যেটা ব্রেনে হয় না, কোমরে, মানে আমাদের কিডনির এখান থেকে বেরোয়, কোথা থেকে বেরোয় আমি এক্স্যাক্টলি জানি না। অ্যাড্রেলিনিনটা কিন্তু ফিল গুড। এই যারা ধর তোর ওই দোলনাগুলো থাকে না, সেই হুস করে যাচ্ছে, মানে কি বলে বল না, আহ, ও অনেক উঁচু থেকে নিচে নাগরদোল্লা। পড়ছে। হ্যাঁ, নাগরদোলনায় চাপছে। নাগরদোল্লা। নাগরদোলনা আর একটা থাকে না, সে উঁচু থেকে উঠছে, একদম নিচুতে এসে নামলো অনেক হ্যাঁ, 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 হুস করে, দেখবি পেটের ভেতরটা কেমন করে ওঠে। এই যে জিনিসগুলো, এইগুলো কি হ্যাঁ, হ্যাঁ, আমাদের হ্যাঁ, আমাদের শরীরে অ্যাড্রেলিনিন বাড়িয়ে দেয়। ঠিক আছে, সেইখান থেকে যাদের শরীরে, এবারে অ্যাড্রেলিনিন কি, আমি লড়বো না পালাবো। অ্যাড্রেলিনিনের নেচারটা হচ্ছে আমি লড়বো না আমার পালাবো, যার জন্যে এই দেখবি একটা জিনিস মনে পড়লো, দেখবি একটা জিনিস লক্ষ্য করে, নাগরদোলনায় যারা একবার উঠে ভয় পেয়ে যায় তারা আর কোনোদিন ওঠে না। তার প্রধান উদাহরণ আমি বুঝতে পেরেছি। তোর কেটে যাচ্ছে ভিডিওটা, শুনতে বসে পেলাম আছে, না। আমি জীবনে নাগরদোল্লা উঠি না। এইবার বুঝেছি। ও, বলছিস তার হ্যাঁ হ্যাঁ, প্রধান বুঝতে উদাহরণ পেরেছি। হচ্ছে আমি। হ্যাঁ, এটা কেন, একবার উঠেছিলাম, হ্যাঁ এটা কেন, আমি তারপর আমি তারপর দিয়ে নমস্কার নমস্কার এ- জানিস। হ্যাঁ, আর যাদের ভালো লাগে তারা বারবার ওঠে। ঠিক আছে, কেন বলতো? হ্যাঁ, হ্যাঁ, তাই। ঠিক, অ্যাড্রেলিনের ঠিক। নিয়মটাই হচ্ছে যে আমাদেরকে শেখায় তুমি লড়বে না পালাবে যে কোনো পরিস্থিতিতে। তাহলে ওই যে ওপর থেকে যে নাগরদোলনাটা নিচে পড়ছে, এবারে যার ওটা ভালো লাগছে সে বারবার উঠবে, আর যার ওটা খারাপ লাগছে হ্যাঁ, সে একবার নেমে আর জীবনে কোনোদিন ওই সব জিনিসে উঠবে না, ওই ধরনের জিনিসে উঠবে না, মানে সে শিক্ষা পেয়ে গেছে। তো অ্যাড্রেলিনিনটা যাদের এই ভালো লাগছে তাদেরকে ওই অ্যাড্রেলিনিন রাশটা, এই যে জোরে বাইক চালাচ্ছে কি হচ্ছে বলতো, আমরা বলি দেখেছো ছেলেটা কিরকম বেপরোয়া, আজকে কিছু হয়ে গেলে পরে হুম, বাবা মা কিরকম চিন্তা করবে। হুম। প্রবলেমটা ছেলেটার মানসিকতায় নয়, ছেলেটা আসলে ওই অ্যাড্রিলিনিন রাশটা পাওয়ার জন্য, ওই যে হু 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 করে যাচ্ছে, ওর শরীরে তখন অ্যাড্রিলিনিন ছাড়ছে, ওই অ্যাড্রিলিনিন রাশটা, ওই যে ভালো লাগাটা, ওইটার জন্য ও বাইকটা জোরে চালাচ্ছে। বোঝাতে পারছি? তাহলে এটা কিন্তু ওর দোষ নয়, ওর ভালো লাগছে অ্যাড্রিলিনিনটা। মানে এই হচ্ছে ভালো লাগার হরমোন। আর যে একবার জোরে চালাতে গিয়ে আছাড় খেয়ে পড়েছে, তার অ্যাড্রেলিনিন তখন সবসময় উল্টো কথাই বলবে, যেই জোরে যাবে বলবে ভাই জোরে হয়ে যাচ্ছে, আমার গাড়ি আস্তে করে নেবে। ঠিক আছে। তো এই হচ্ছে তফাৎ অ্যাড্রেলিনিন হরমোনের, ফাইট অর ফ্লাইট মোড সৃষ্টি করে। মানে লড়বো না পালাবো, যে একবার লড়ে নেবে সে সারা জীবন অ্যাড্রেলিনিনের পেছনে ছুটবে আর লড়বে। আর যে পালিয়ে আসবে সে যখনই ওই পরিস্থিতিতে পড়বে সে চিরকাল পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো ঠিকই, হরমোন ঠিকই। নিয়ে অনেক কিছু বললাম, তো এইখান থেকে হচ্ছে তাহলে কি আমাদের ভেতরে নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি যেগুলোকে আমরা বলছি। তো যার ভেতরে উগ্র মানে রাগ, পজিটিভ এনার্জি, আমাদের ভেতরে পজিটিভ এনার্জি হচ্ছে যেগুলো ফিল গুড ফ্যাক্টর হরমোনস, যেগুলো যেটা সেগুলোকে আমরা আমাকে ধরলাম ভালো পজিটিভ রাখে, এনার্জি। যেটা আমাদের ভালো যেটা ভালো রাখছে। রাখে, যেমন, হ্যাঁ, ভালো লাগা মানে ফিল গুড ফ্যাক্টরটা, এরা এদের প্রধান, বা এদেরও একটা অংশ আছে। হ্যাঁ আর নেগেটিভ যদি আমি ধরি তাহলে আমি একটা নামই পেলাম, কর্টিজল, হ্যাঁ, যেটা আমাদেরকে নেগেটিভ নেগেটিভ বলে একটা লাভ শরীর নেই, নয়তো অসুস্থতা, মন লোকে, খারাপ, লেথার্জি।
নেগেটিভ বেশি বলে লাভ নেই, কারণ হুম সব হুম থেকে হুম বড় কথা হচ্ছে আমার জানা নেই। আর নেগেটিভ বলা মানেই মানুষ সবার আগে ভালোগুলোকে ছেড়ে হুম। খারাপগুলোকে খুঁজে বার করবে যে আমার ভেতরে কি এটা আছে। মানুষের হ্যাঁ হ্যাঁ নেচার সেটা। তো হ্যাঁ আমার হ্যাঁ যেটা হ্যাঁ। বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে যে কোনো হরমোনের ইমব্যালেন্স থেকেই আমাদের এই খারাপ লাগার ব্যাপারগুলো আসে। যেটা আমি উদাহরণ দিলাম যে থাইরয়েড, যাদের শরীরে থাইরয়েড খুব বেশি পরিমাণে সিক্রিট হচ্ছে বা খুব কম পরিমাণে সিক্রিট হচ্ছে, তাদের ভেতরে দেখবি একটা মুড সুইং, মানে তারা কিন্তু মানুষগুলো ভালো, কিন্তু তারা যেহেতু হরমোনটা এমন সিক্রিট করছে যেটা ব্রেনে একটা জ্বালা সৃষ্টি করে, ব্রেনে সবসময় একটা তাপের সৃষ্টি করে, সেইখান থেকে তারা সবকিছুতে খুব চটজলদি রিয়্যাক্ট করে। এটা কিন্তু তাদের দোষ নয়, কিন্তু এই হরমোনগুলোকে আমরা আবার তাকে যদি ডাক্তার হুম হুম, মানে বুঝতে পেরেছি। ব্লাড টেস্ট করিয়ে দেখা গেল যে হ্যাঁ থাইরয়েড বেশি আছে, আবার তুই তাকে মেডিসিন দিলে সেটা আবার নর্মাল হয়ে যাবে, তখন দেখবি মানুষের আসল রূপটা পাবি যে আবার মানুষটা ব্যালেন্সড কত হয়ে যায়। ভালো। হ্যাঁ, তো এই ইমব্যালেন্স গুলো কারেক্ট। তৈরি হয়। তাহলে এই ইমব্যালেন্স গুলো কি কারেক্ট হয়? কারেক্ট। এই ইমব্যালেন্স গুলো প্রথম হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা যেভাবে বসছি, থাকছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, এইগুলোর এইগুলোই এগুলোর উপরে নির্ভর করেই ইমব্যালেন্স গুলো তৈরি হয়। যেরকম কি, এবারে আসি হচ্ছে দ্বিতীয়টা, সেটা হচ্ছে আমরা যেখানে থাকছি সেই পরিবেশটা কিরকম। ঘরে যদি নোংরা থাকে, কারোর বাড়িতে ঢুকলি দেখলি চ্যাট চ্যাট করছে পা, ঠিক আছে, মেঝেটা হয়তো ভালো করে পরিষ্কার করা হয় না, বা রসুনের গন্ধ পাচ্ছিস, আদার গন্ধ পাচ্ছিস, বা মাছের, কাঁচা মাছের গন্ধ পাচ্ছিস, দেখবি তোর প্রথমে ওই বাড়িতে থাকতে ভালো লাগবে না, ওই ওই ঘরটায়। নাচটানি গন্ধ। হ্যাঁ, আষ্টানি গন্ধ, ঠিক আছে, পিছল জায়গা, বাথরুমে পিছল, শ্যাওলা, অন্ধকার, ভর্তি মাকড়সা, ঠিক আছে, নোংরা, দেখবি তোর পছন্দ হবে না সেই জায়গাগুলো। তাহলে বিছানার চাদর অনেক দিন ধরে ঝাড়া হয় না, তাতে বালি ভর্তি পড়ে রয়েছে, ঠিক আছে, শুয়ে গা কুটকুট করবে, বালিশে বালিশে যেটা মাথায় দিবি সেটা চ্যাট চ্যাট করছে, বা অন্য একটা গন্ধ পাচ্ছিস সেখান থেকে। তো এই জিনিসগুলো যদি তুই অবজার্ভ না করিস নিজের জীবনে, তাহলে তার থেকেও কিন্তু তোর ভেতরে নেগেটিভিটি চলে আসতে পারে। কারণ মনটা তো ভালো, ভালো থাকার জায়গা তুই দিচ্ছিস না, ভালো থাকার জায়গাগুলো তুই কেড়ে নিচ্ছিস। শুধু যে আমি এক্সারসাইজ করলাম আর গান করলাম তাতেই সব ঠিক হয়ে যাবে তা নয়। অনেক কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমাদেরকে ভালো লাগতে সাহায্য করে। ফ্যাক্টর আছে। না যেটুকুনি, এবার আমি যেটুকুনি বুঝলাম এ তোমার কথা শুনে, মানে গত দুটো ভিডিও এপিসোডকে যদি আমি রিকল করি, মানে সব কটাকে নিয়ে যদি আমি একটা জারে আটকাই, আমি যেটুকুনি বুঝতে পারছি রজত দা, সেটা হলো এই যে পজিটিভ নেগেটিভ এখন যে আজকে যে আলোচনার বিষয় এবং তুমি যে এক্সাম্পল গুলো দিলে, এতে তো বোঝা যাচ্ছে যে সবই আমি মানে মানে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাঁ, আমার মধ্যেই সব। হ্যাঁ, আমি কি করে জিনিসটাকে জাগরণ করব সেটাই, মানে যেমন ধরো আজকে পরিবেশ ভালো রাখলাম, হ্যাঁ, হাঁটলাম, হ্যাঁ, গান করতে করতে হাঁটলাম, হ্যাঁ, অথচ আমার তামসিক খাবারটা এত বেশি হয়ে গেল হ্যাঁ, যেখানে আমার শরীরে হজম হচ্ছে না, আমার হ্যাঁ, হার্ট এক্সট্রা প্রেসার দিয়ে করছে, হ্যাঁ, তাহলে সে আলটিমেটলি অসুস্থতাতেই নিয়ে যাবে, আমার হ্যাঁ, লাভ হবে না। হ্যাঁ, বুঝতে পারলে? মানে হ্যাঁ, আমি যেটুকুনি বুঝলাম, হ্যাঁ, তো ভালো খাওয়া, ভালো থাকা, হ্যাঁ, পরিবেশ ভালো রাখা, আমি কোথায় মিশছি না মিশছি, কোথায় যাচ্ছি সেই জায়গা বা সেই সঙ্গ, সেটাও হ্যাঁ, ম্যাটার করছে। এই যে তো সঙ্গ সবকিছু কথাটা, মিলিয়ে এই কিন্তু যে অ্যাজ তুই, অ্যান ইন্ডিভিজুয়াল, হ্যাঁ এই সবকিছু মিলিয়ে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমি চাইলে আমার চারিপাশটা আমি পজিটিভ রাখতে পারবো, আমি চাইলে আমি চারিপাশটা নেগেটিভ রাখতে পারবো, মানে আমিই পারবো। আর এখানে থার্ড পার্সন কাউকে যে আমি দায়ী করব বা হ্যাঁ, বা অন্য একজনের অজুহাত দেবো যে আমি ঠিক ছিলাম ওর জন্যই আমি ভুল হলাম, হ্যাঁ মানে না এইসব সেটাও, এসব বাজে কথা এগুলো, মানে দেখ, এখন যে বুঝতে পারছি এগুলো। দেখ সেটা, সেটা হচ্ছে একটা অজুহাত। তুই কাউকে দোষ দিয়ে হ্যাঁ তুই যদি সেটাই বলছি। নিজে ভালো থাকিস তাহলে তাই কর, কিন্তু কাউকে দোষ দিয়ে তো তুই ভালো থাকতে পারছিস না। সেই তো তুই কালকেও খারাপ ছিলি, আজও খারাপ ছিলি। তাহলে তাকে দোষ দিয়ে বরং খুঁজে বার কর যে তুই কিসে ভালো থাকবি, আমি কিসে ভালো থাকবো, কারণ সেটা আমার কাছে প্রায়োরিটি। দেখ, এই যে বললি না এই দোষ দেওয়া,
প্রথম কথা, তুই যে এতগুলো কথা বললি, এইটাই হচ্ছে ধর্মের মধ্যে পড়ে। যেটাকে আমরা রিলিজিয়ন বলি, সেটা কিন্তু ধর্ম নয়। ধর্ম হচ্ছে যেই পথটা আমাদের গুরুজন, আমাদের পূর্বপুরুষরা আমাদের দেখিয়ে দিয়ে গেছে, যে এইভাবে খেতে হয়, এই সময় খেতে হয়, এই পাশ ফিরে শুতে হয়, পেট ভরে খাওয়ার পরে 10 মিনিট হাঁটতে হয়, এই পরিমাণে জল খেতে হয়, এই ধরনের জামা কাপড় পরতে হয়, সকালবেলা ঘাসে, ভিজে ঘাসে হাঁটতে হয়, পুকুরে গিয়ে স্নান করতে হয়, পুকুরের বাথরুম পটি করতে নেই, গঙ্গাতে গিয়ে সেই গঙ্গা জল দিয়ে ঘর মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, বাড়িতে অমাবস্যা পূর্ণিমায় নিরামিষ খেতে হয় বা উপোস করতে হয়। এই যে জিনিসটা, এই সব কিছু মিলিয়েই কিন্তু ধর্ম। এবং প্রত্যেকটা জিনিস একদম। যদি তুই আলাদা আলাদা খুঁচিয়ে খুঁচিয়ে বার করিস যে এটা কেন করি, এটা কেন করি, তাহলে দেখবি উত্তরটা আসবে যাতে আমি ভালো থাকি এবং দশে ভালো থাকে। একদম। এই যে তুই বললি যে আমি একদম। সব ভালো, হাঁটলাম, গান করলাম, সবই করলাম, কিন্তু পেট ভরে খেলাম, তার থেকে ব্যাধি হলো। তো সেইখানে আবার ধর্ম আসছে, যে তুমি তামসিক খাবার খাবে, না রাজসিক খাবে, না সাত্বিক খাবার খাবে। সাত্বিক খাবে। এবারে দেখ, এই ধর্মের কথার থেকে পরে আসছি শিফট করে সঙ্গ। কিরম সঙ্গে মিশছিস? এক হচ্ছে পরিবার। তাহলে পরিবারে যে মাথা, আগেকার দিনে কি জয়েন্ট ফ্যামিলি থাকতো, সেখানে একটা মাথা থাকতো, এবং তাকে মাথা কেন বলা হতো? কারণ সে নিজের এবং 5 জনের কথা ভাবে। আজকে আমরা নিজেরাই জানি না। মেয়ে আসলো, বাবা একটা আইসক্রিম কিনে দেবে, ঠিক আছে খা, পরের দিন গলা ব্যথা, চলে গেল আমার শান্তি, নেগেটিভ হরমোন চালু হয়ে গেল। মেয়েটা জ্বর এলো, পরীক্ষা দিতে পারবে না, দুদিনের স্কুল মিস হলো, কি পড়িয়ে দিল তাও তো বুঝতে পারলাম না, গেলে মেয়েটা স্কুলে বকা খাবে। তারপরে এখন কতদিন ভোগে তার নাই ঠিক। তো সৃষ্টিটাকে করলো, অধর্মটাকে করলো, মূর্খামিটাকে করলাম, আমি করলাম তো। কারণ আমি জিনিসটাকে মানে ভালো করে বিচার না করে মনের কথা শুনে যা কিছু একটা করে দিলাম। এবং তার আমি একটা উদাহরণ দিচ্ছি। হুম। আমাদের আমাদের যে পরিবারে যে অশান্তিগুলো হয় না, প্রত্যেকটা পরিবারে যে অশান্তিগুলো হয়, তার প্রধান কারণই কিন্তু যে আমরা ধার্মিক বা ধর্ম যেটা বলে সেটা আমরা মানি না বা ভুলে গেছি। এই যেখানে সেখানে ঝ্যাঁটা ছড়িয়ে ছিটিয়ে রাখা, কি হচ্ছে আলটিমেটলি? ঝ্যাঁটা থেকে জার্মস ছড়াচ্ছে। সেই ঝ্যাঁটা তুই সকালবেলা ঝাঁটা দেখছিস, দেখেই তোর মনটা একটা নেগেটিভ ব্যাপারে চলে আসলো। কারণ কি, ঝাঁটা দিয়ে আমরা কি করি? ময়লা সরাই। ঘুম থেকে উঠে তুই ঝাঁটা দেখছিস, মানে তোর টেন্ডেন্সিটা কোথায় যাবে? ঠাকুরের নাম নিবি না ময়লা ফেলার কথা ভাববি? তোর সামনে যদি দুটো অপশন রাখে, ঘুম থেকে উঠে তুই দেখলি একটা প্লেটে ভর্তি, একটা কুজোতে ভর্তি সোনা আছে, একটাতে এক জায়গায় এক তাকে ভর্তি বই আছে, আর এক জায়গায় ময়লা ফেলার উম, সরঞ্জাম রয়েছে, কোনটা তোকে বেশি অ্যাট্রাক্ট করবে? কোনটা তোকে বেশি পজিটিভ বানাবে? সে নিজে ভেবে দেখ। তাহলে আমরা সেটা ভাবি না, যেখানে পেলাম সেখানে ঝ্যাঁটা রেখে দিলাম, যেখানে পেলাম সেখানে ময়লাটা ফেলে দিলাম। সে হয়তো বাড়ির পাশে হয়তো রাস্তা, বুঝছি না যে ওইখানেই ময়লাটা থাকছে, আমারই অসুবিধা হবে, আমার প্রতিবেশীর অসুবিধা হবে। প্রতিবেশীর অসুবিধা হলে পরে সে আমাকে দুটো বাজে কথা বলবে, তার থেকে আমার অশান্তিটা বাড়বে। আমরা এই রিলেশনগুলো ভুলে যাচ্ছি, শুধু স্বার্থটুকু নিয়ে বাঁচার চেষ্টা করছি। সেই জন্য আমরা অধর্ম করে 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 আজকে গোটা সমাজটাই আমাদের পছন্দ ধরে যাচ্ছে। কেউ কিচ্ছু জানি না যে কোনটা ঠিক কোনটা ভুল। বুঝতে পারছি? এইবারে যে সঙ্গর কথা একদম। বলি, হ্যাঁ, হ্যাঁ। সঙ্গটা সঙ্গটা কি? সঙ্গ হচ্ছে যেরকম ধর, তুই কার সাথে মিশবি সেটাও কিন্তু ধর্মে লেখা আছে, ঠিক আছে? সেটাও তোকে ভেবেচিন্তে মিশতে হবে। আজকে 10 জন মানে বসে মদ খাচ্ছে, সেখানে গিয়ে যদি তুই মিশিস তাদের সাথে, দেখবি 10 দিন পরে তুইও মদ খাওয়া আরম্ভ করবি। 10টা চোরের সাথে যদি তুই প্রত্যেক দিন ওঠা বসা করিস, তাহলে দেখবি একটা সময় তোরও প্রবণতা আসবে একবার চুরি করে দেখি। এবারে যেই চুরিটা করলি, তখন তোর বিবেক কাঁদলো, কারণ তুই তো সেই প্রকৃতির মানুষ নস। এবারে সেই পাপ বোধ নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, সেটা তোকে কিছুতেই শান্তি দিচ্ছে না। যে যার বাড়ি থেকে চুরি করেছিস তাদের মুখগুলো মনে পড়ছে, একটা সব সময় একটা পাপ বোধ কাজ করে যাচ্ছে।
তোর যেখানে আজকে তোর বাড়িতে কারোর শরীর খারাপ হলো, তোর মন চলে যাবে, ওই তো ওই মানুষগুলোকে কাঁদিয়েছিলাম, সেই জন্য আজকে আমার বাড়িতে এই সমস্যা হচ্ছে। মানে জটিল সমস্যাগুলোকে আরো জটিল থেকে জটিলতর করে তুলছি আমরা। তো এইটা হচ্ছে সঙ্গ। দেখ, এর সব থেকে সাধারণ জিনিস যেটা বোঝার জন্য, এত বড় এপিসোডকে 3টে লাইনে গৌতম বুদ্ধ বলে দিয়ে গেছে। বুদ্ধম শরণম গচ্ছামি, মানে যারা বৌদ্ধিস্ট তাদের কাছে বুদ্ধই সবকিছু, ঠিক আছে। দ্বিতীয় লাইনটা হচ্ছে ধর্মম শরণম গচ্ছামি, মানে ধর্মের পথে হাঁটো, ধর্মর কাছে আমি নিজেকে সারেন্ডার করছি, ধর্ম যা বলছে আমি তাই করার চেষ্টা করব, ঠিক আছে। আর তারপরে হচ্ছে সঙ্গম শরণম গচ্ছামি, মানে সেই সঙ্গের সাথে থাকবো। মানে আমি কখনো গিয়ে আমি খুব বড় একটা মানে সাধক হয়ে গেছি, সাধু পুরুষ হয়ে গেছি, তাই চলে গেলাম চোরেদের মাঝখানে তাদেরকে ভালো করার জন্য, কোনোদিন হবে না। আমাকে আমার সঙ্গটা ভালো করে বেছে নিতে হবে, যাতে আমি পিছলালে পরে তারা আমার হাতটা ধরে আটকায় যে তুই ভুল করছিস। এমন নয় যে আমি দাঁড়িয়ে থাকলে তারা ঠেলে আমাকে ফেলে দেয় জলে, যেখানে আমি হাবুডুবু খাবো। তাহলে সঙ্গটা ভালো করে করো। ইভেন বাড়িতে যে আমরা 5 জন মিলে থাকি, যদি আমরা অনাচারের সৃষ্টি করি বাড়িতে, যদি সব সময় দেখবি মানে একটা খিটখিট খিটখিট হয়, সেটাও তো আমাদের ভেতরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। তো এগুলো কেন হচ্ছে, হুম 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 হুম। কোথা থেকে হচ্ছে? সব হচ্ছে, মূল হচ্ছে আমাদের নিজেদেরকে আমরা কিভাবে রাখছি। হরমোনের ডিসব্যালেন্স হওয়া মানেই আমি নিজেও ভালো থাকবো না, আর আমি কাউকে ভালো থাকতেও দেবো না, কারণ আমার সেই যোগ্যতাটাই নেই। বোঝাতে পারলাম? আজকে আমার মনে হয় এটুকুই যথেষ্ট। হুম, হুম। হ্যাঁ, এটা তো তো আমরা তো মোটামুটি বুঝেই গেলাম, মানে অ্যাটলিস্ট আমি তো বুঝলাম, আর আশা করি যে যে শুনবে সে সহজভাবেই বুঝে যাবে। আমাদের মেন তো কোয়েশ্চেন ছিল নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি, এটা অনেক আগেই ক্লিয়ার করে দিয়েছো তুমি। কিন্তু পরে যেসব আরো সহজভাবে তুমি যেসব উদাহরণ দিয়ে যেসব কথাগুলো বললে, তাতে আলটিমেটলি এটাই বোঝা গেল, অহম ব্রহ্মাস্মি, আমি সব, আমি চাইলে। না না, এটা এটা কখনো ভুলেও বলবি না। অহং ব্রহ্মাস্মি হচ্ছে ব্রহ্মকে জানা, ব্রহ্ম জ্ঞান। অহং ব্রহ্মাস্মি অন্য জিনিস। নিজেকে, আমি যেটা বলছি, ধর্ম মেনে চলো, নিজেকে ধার্মিক করো। হ্যাঁ। আমি নিজেকে আচ্ছা। ব্রহ্মর সাথে তুলনা করার ক্ষমতা, স্পর্ধা আমাদের কারণ নেই। না না, আমার আমার ওই বক্তব্যটা না, আমার বক্তব্য আমি হয়তো ভুল আমি বলে সব। ফেলেছি। হ্যাঁ, আমার হ্যাঁ, আমি সব, হ্যাঁ, আমি সব মানে আমি চাইলে সব হবে, সব আমার মধ্যেই আছে। হ্যাঁ। আর সেই ওই যে, ফিল গুড ফ্যাক্টর, আমি যদি চাই আমি নিজেকে সেইভাবে রাখবো, সেইভাবে খাবো, সেইভাবে শোবো, হ্যাঁ, সেইভাবে পরিবেশ রাখবো, সেইভাবে সঙ্গ রাখবো, হ্যাঁ, ব্যাস তাহলেই হলো। হ্যাঁ, আমরাই কঠিন ভুলভাল জিনিস কাজ করে কঠিনতম, মানে ঠিক বিচার না করে ভুলভাল কাজ করছি, এবং তার ভুলভাল রিয়াকশন হচ্ছে, হ্যাঁ, এবং ভুলভাল রিয়াকশনের নেগেটিভ কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, আর তার জন্য অশান্তিতে ভোগ করতে হচ্ছে। এবং স্বাভাবিকভাবে আজকে আমার যদি মন মেজাজ ভালো না থাকে, স্বাভাবিক আমার সংসারে কেউই ভালো থাকে, আমি হ্যাঁ, রাখতে দেবো না, হয়তো কোনো টুকিটাকি কাজে আমি একটু বেশি চেঁচিয়ে ফেলবো বা বেশি রাগ হ্যাঁ, দেখাবো, যাই হোক। হ্যাঁ, এবং এইটা আবার ওর কাছে গেল, ও এবার দেখলো তো ছেলে আমার কাছ থেকে বকুনি খেয়ে সকালবেলা 10টা কথা শুনে, বাজে কথা শুনলো, নেগেটিভ শুনে হয়তো বেরোলো তার বন্ধুর সাথে মিশতে বা ঘুরতে, সে গিয়ে সেই তার ইম্প্যাক্টটা আবার তার বন্ধুকে ও দেবে, হ্যাঁ। এটা চেন হিসেবে যেহেতু ওর চলতেই মন থাকবে। মেজাজটা খারাপ হয়ে গেছে, এটা ওর একটা মধ্যেও নেগেটিভ চেন হিসেবে চলতে থাকছে। চেন হিসেবে চলতেই থাকছে আর এই করতে করতেই আমাদের সমাজ আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ধর্মের হ্যাঁ, পথে এটাই। হাঁটো, সঙ্গটা ভালো হুম পছন্দ করে নাও। ধর্মের পথে হাঁটা মানেই তুমি ধার্মিক হলে, ধার্মিক মানে কিন্তু শুধু যে ঠাকুর দেবতা ডাকছো তা নয়, সবকিছু। এই যে আমি বলেছিলাম যে আমি যখন খাচ্ছি একা না হুম খেয়ে, হুম হুম। আমি 10টা জীবজন্তুর সাথে সেটাকে খাবারটাকে শেয়ার করে নিচ্ছি, এটাও ধর্মের কাজ, ঠিক আছে। তো সবকিছু মানে আমরা যা করব তাতেই যেন সেই কাজটা যেন ধার্মিক হয়, সেটা যেন আমাকে ভালো লাগা দেয়। আর সব থেকে বড় মানে কথা, সেই কাজটা আলটিমেট, হ্যাঁ আলটিমেট যেন আমাকে ভালো রাখে, হ্যাঁ, আর আর আমার ভালো লাগা, ভালোটা, রাখে আর মানে ভালো লাগা। আর আমার ভালো লাগাটা কিন্তু আমার হাতে।
আমাকে কেউ ভালো লাগাতে পারবে না, আমাকে কিন্তু হ্যাঁ দুনিয়ার হ্যাঁ। কেউ ভালো না রাখতে না পারবে না। না। যার প্রবৃত্তিটাই, একদম। যার মন মেজাজ খারাপ, তাকে তুই 10টা গয়না কিনে দে, আর 10টা শাড়ি কিনে দে, আর 10টা জামা কিনে দে, আর স্যুট কিনে দে, আলটিমেটলি সেটা সাময়িক, ক্ষণিকের জন্য, তারপরে দেখবি তার ভেতরে সেই পুরনো অশান্তিগুলো আবার চলে আসছে। তো এই ভিডিও যারা যারা শুনছে তাদেরকেই বলা যে তোমাকে কেউ ভালো রাখার জন্য পৃথিবীতে জন্মায়নি। তোমাকে ভালো, তোমাকে তোমাকে যদি নিজেকে ভালো রাখতে হয়, তার দায়িত্ব তোমার, কারণ নয়, হাজবেন্ডের আচ্ছা। নয়, হ্যাঁ হ্যাঁ। ওয়াইফের নয়, ছেলে মেয়ের নয়, কারণ নয়। হ্যাঁ, কেউ তাই বলে যদি অশান্তি করে, তাও বুঝে নিতে হবে যে এটাই হচ্ছে পারিপার্শ্বিক, ওই যে বললাম, সঙ্গ। ঠিক আছে, সেখানে বুঝে তাও নিজেকে চেষ্টা করে যেতে হবে এতে যেন আমি ভালো থাকি, আমি নিজেকে যেন ভালো রাখতে পারি। এটাই তোমার চেষ্টা হওয়া উচিত। ওই এসে আমি একদম। সারাদিন এত খাটাখাটনি করলাম, আমার বউ আমাকে দুটো কথা বললো, কি করে দাদা ভালো থাকবো? বা আমি সারাদিন ধরে রান্না বান্না করলাম, আমার বর এসে বললো, হ্যাঁ কেমন রান্না করেছে, নুন দাওনি, পান্তা ভাতের মতন লাগছে। তো সে হয়তো বলল, আমি তাতে দুঃখ পেলাম, কিন্তু সেই দিনের শেষে আমি নিজেকে কি করে ভালো রাখবো, সেটা আমাকে বার করতে হবে, যেন পরিবেশ বা আশেপাশের মানুষগুলো যেন আমাকে ক্ষতি না করতে পারে। সেটা আমার দায়িত্ব। আমার দায়িত্ব আমাকে ভালো রাখা, এর জন্য আর কেউ দায়ী নয়। আমি কারোর ওপরে সেই দায়িত্ব দিতে পারবো না, এটাই বলা। আর এই কথাতে আবার আমার একটা জিনিস মনে পড়ে গেল। আমি কোথাও শুনেছি, অনেকবারই শুনেছি, কোথায় লেখা আছে জানি না, যে নিজেকে ভালোবাসে ভগবান তাকেই ভালোবাসে। এই যে কথাটা আমি আজকে রিলেট করতে পারছি। তার মানে কি, যে নিজেকে ভালোবাসা মানে যে নিজের ধর্ম পালন করছে, ভগবান তাকেও ভালোবাসে। মানে ভগবানও তোমার মধ্যেই রয়েছে, ও তোমায় ভালোবাসবে এবং তুমি অটোমেটিক্যালি ভালো থাকবে। হ্যাঁ, কিন্তু একটা বলে দিই, তোর কথার তো আবার দুটো মানে দাঁড়াতে পারে। তাই সবার জন্য বলে দিই যে যে নিজেকে ভালোবাসবে মানে ধর্মের পথে হাঁটবে, স্বার্থপর অধর্ম হয়েও না। নয়। হ্যাঁ, স্বার্থ। হ্যাঁ, অধর্ম হ্যাঁ, করো না, স্বার্থপর হয়েও না। স্বার্থপর হ্যাঁ হয়ে অধর্ম করো না, তাহলে তুমি নিজেকেও ভালো রাখতে পারবে না, হ্যাঁ। কাউকেও ভালো ভালো রাখতে হবে না, রাখতে পারবে। পরিবেশকেও রাখবে। ধর্মের হ্যাঁ। পথে, ওই যে বললাম তিনটে বুদ্ধের কথা, বুদ্ধম শরণম গচ্ছামি, ধর্মম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি। এই তিনটে লাইনেই সব কিছু আছে, যে বুঝতে পারবে সে বুঝে নেবে। আজ এইটুকুনি থাক। খুব খুব সুন্দর, খুব সুন্দর।